আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালট্যান্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজকে আমরা আমাদের ধারাবাহিক ডার্মাটোলজির ভাইবা ক্লাসে আজকেও কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের পরীক্ষার্থী স্টুডেন্ট যারা আছে তার থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। 17-year-old man presented with 2-week history of abdominal pain, diarrhea, and repeated episode of flushing. Examination reveals arterial skin lesion on the trunk. And what test is the most likely to reveal the diagnosis? এখানে abdominal pain, diarrhea কথা বলা হয়েছে and episodic flushing এর কথা বলা হয়েছে. So examination reveals arterial skin lesion. বডিতে তার আর্টিকুলার স্কিন লেশন দেখা যাচ্ছে। সো এখানে আমরা কি কি টেস্ট আমরা করতে পারি? চেস্ট এক্সরে, ইউরিনারি ক্যাটাকোলামাইন, সিরাম অ্যামাইলেজ লেভেল এবং ইউরিনারি 5-HI এন্ড ইউরিনারি হিস্টামিন। সো এটা যদি আমরা একটু কম্পেয়ার করি, আর্টিকুলার স্কিন লেশন, সবার আগে আমাদের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসটা যদি আমরা প্রপারলি বুঝতে না পারি তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট সামটাইমস। সো এই স্পেসিফিকেশন বা এই ফাইন্ডিংস আর্টিকুলার স্কিন লেশন মানে হলো আমরা বলতে পারি এটা আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া আমরা জানি একিউট এবং ক্রনিক। আমি যদি ডার্মাটোলজিক্যাল পার্সপেক্টে চিন্তা করি, আমাদের কাছে পেশেন্টরা সাধারণত আর্টিকেরিয়াল লেশন নিয়ে দুই ভাবে প্রেজেন্ট করে, একিউট এন্ড ক্রনিক। আমরা জানি 6 সপ্তাহ আগে যদি লেশনটা চলে যায় বা অ্যাটাক ভালো হয়ে যায়, দিস ইজ একিউট, এন্ড 6 সপ্তাহ পরে পারসিস্ট করলে দিস ইজ ক্রনিক। সো একিউট আর্টিকেরিয়ার কিছু কজ আছে এবং ক্রনিক আর্টিকেরিয়ার কিছু কজ আছে ডেফিনেটলি। একিউট আর্টিকেরিয়ার ক্ষেত্রে আমরা ফুড, ড্রাগ এন্ড ইনফেকশন, এই তিনটা জিনিসকে আমরা খুব কমনলি দেখি। আর ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ইডিওপ্যাথিক কজ বা আননোন এটিওলজি। যদিও ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে থাইরয়েড একটা কমন প্রবলেম হিসাবে পাই, কানেকটিভ টিস্যু ডিজিজ অনেক সময় কমন একটা প্রবলেম হিসাবে আমরা পাই। ফুড, ড্রাগ গুলি সাধারণত ক্রনিক আর্টিকেরিয়া আমরা খুব বেশি পাই না। ক্রনিক কিছু ইনফেকশন আছে, সেই ইনফেকশনের জন্য অনেক সময় হতে পারে। সো এটা বেসিক্যালি যেহেতু এখানে আমার কাছে মনে হচ্ছে প্রিডমিনেন্টলি তার অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, সো মেবি দেয়ার ইজ সাম সর্ট অফ প্যানক্রিয়াটিক অ্যাবনরমালিটিস। প্যানক্রিয়াটিক অ্যাবনরমালিটিস এ ডেফিনেটলি আমরা জানি স্কিনে সমস্যা হয়, স্কিনে কিছু চেঞ্জ আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি অ্যামাইলেজ লেভেল আমরা অবশ্যই দেখতে পারি। 20-year-old man presented with acute gingivitis associated with oral ulceration. Diagnosis of primary herpes infection is suspected. Which of the following types of rash is he most likely to go on the develop? So এখানে বেসিক্যালি ওরোলেবিয়াল হার্পিস। ওরোলেবিয়াল হার্পিস আমরা জানি, বিশেষ করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আমাদের স্কিনের কিছু কন্ডিশনের সাথে রিলেটেড। তার মধ্যে আমরা যদি খুব কমনলি চিন্তা করি সেটা হলো ইরাইথেমা মাল্টিফর্মি, এবং ইরাইথেমা মাল্টিফর্মির দুইটা ফর্ম আছে আমরা জানি, ইরাইথেমা মাল্টিফর্মি মেজর এবং মাইনর। সো মেজরটা বেসিক্যালি আমরা যেটার সাথে কোরিলেট করি, দিস ইজ স্টিভেন জনসন আর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এবং আমরা জানি যে এটার অনেকগুলি কারণের মধ্যে ড্রাগ একটা কারণ, এবং প্র্যাকটিক্যালি আমরা স্টিভেন জনসনের যে পেশেন্টগুলি আমরা পেয়ে থাকি তার মধ্যে মোস্ট কমন কজ যদি বলি ডেফিনেটলি ড্রাগ ছাড়াও আর অন্য কারণে হতে পারে। আর ইরাইথেমা মাল্টিফর্মি মাইনরের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হলো গিয়ে হার্পিস, এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ইটস আ কেস অফ ইরাইথেমা মাল্টিফর্মি মাইনর। সো যেখানে ওরোলেবিয়াল হার্পিস ইনফেকশন সাধারণত আমরা জানি যে তাদের ব্লিস্টারিং ইরাপশন থাকে। কখন আমরা ব্লিস্টার গুলি দেখি যখন আমাদের কাছে পেশেন্টরা আসে, কখনো ক্রাস্টিং নিয়ে আসে, কখন শুধু ইরোশন নিয়ে আসে। সো ইটস এ কেস অফ ইরাইথেমা মাল্টিফর্মি মাইনর। 54-year-old woman is prescribed topical fusidic acid for a small patch of impetigo around her nose. She has recently been discharged from hospital following varicose vein surgery.
7 days after starting the treatment, there has been no change in her symptoms, and examination revealed a persistent small crusted area around the right nostril. While awaiting the result of swab, what is the most probably diagnosis? What is the most appropriate management? So ম্যানেজমেন্টের আগে আমাদেরকে ইনফ্যাক্ট ডেফিনেটলি ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। প্রথম কথা হলো ইম্পেটিগো ইজ এ ভেরি আনকমন অফ এ 54 ইয়ার্স ওল্ড ওমেন। এটা হলো প্রথম কথা। যদি ইম্পেটিগো হয়, ইম্পেটি সাধারণত চিলড্রেনদের আমরা প্র্যাকটিক্যালি পেয়ে থাকি, বাচ্চা অ্যাডাল্টের হতে পারে বাট ভেরি রেয়ারলি। সো ইম্পেটিগো সাধারণত আমরা জানি দুইটা অর্গানিজম দিয়ে হয় কমনলি, একটা স্ট্রেপ্টোকক্কাস, একটা স্ট্যাফিলোকক্কাস। এবং স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফিলোকক্কাসের জন্য আমরা সাধারণত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলি ইউজ করে থাকি, পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন গ্রুপের। তো সেই ক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন আমরা এখানে তার ইউজ করতে পারি। টপিক্যাল মিউপিরিসিন ইউজ করা যেতে পারে। এখন এটা ডিপেন্ড করবে, বলা হচ্ছে স্মল প্যাচ, যদি স্মল প্যাচ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তার টপিক্যাল মিউপিরিসিনে ভালো হয়ে যাওয়ার কথা, ইভেন ফুসিডিক অ্যাসিডে ভালো হওয়ার কথা। সো সেই ক্ষেত্রে পেশেন্টের আন্ডারলাইং কোনো কন্ডিশন আছে কিনা দেখতে হবে, আন্ডারলাইং আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, সিভিয়ার এনিমিয়া আছে কিনা। কারণ আমরা জানি যে এই আন্ডারলাইং কন্ডিশনগুলি অনেক সময় আমাদের বডির কোনো স্কিনের ইনফেকশন হলে সেগুলিকে ইভেন ট্রিটমেন্টের পরেও দেখা যায় অনেক সময় রিকভারি করতে সময় লাগে, কারণ দিস কন্ডিশনস মে কজেস সাম সর্ট অফ ইফেক্ট অন ইমিউন সিস্টেম। So I think oral flucloxacillin we can prescribe this patient যেহেতু একটা টপিক্যাল প্রিপারেশন তার রেসপন্স করে না, সেটা ক্ষেত্রে আমরা একটা ওরাল অ্যান্টিবায়োটিক আমরা প্রেসক্রাইব করতে পারি। আই থিঙ্ক ফ্লুক্লোক্সিলিন ইজ এ ভেরি গুড ড্রাগ অফ চয়েস। 25-year-old man presents with a pruritic skin rash. 25 বছরের একটা পেশেন্টের কথা বলা হচ্ছে, মেল পেশেন্ট। Pruritic skin rash, and this has been present for past few weeks and has responded poorly to an emollient cream. Pruritus is described as intense and has resulted in him having trouble in sleeping. And on inspecting the skin, you notice a combination of papule vesicle on his buttock and extensor aspect of the knee and elbow. And what is the most likely diagnosis? So এই পেশেন্ট আমরা যদি বলি একটা ইয়াং পেশেন্ট, 25 ইয়ার্স ওল্ড পেশেন্ট, এবং এখানে বলা হচ্ছে যে ইচি স্কিন লেশন কি কি আছে। স্কিন র্যাশ ইজ এ ভেগ টার্ম ইন ডার্মাটোলজি। আমরা স্কিন র্যাশকে বা স্কিনের কোনো প্রবলেমকে বা স্কিনের কোনো ফাইন্ডিংসকে কখনো র্যাশ দিয়ে আমরা ডিফাইন করি না, যেটা ইন্টারনাল মেডিসিনে বা অন্যান্য সাবজেক্টে করা হয়। আমাদের স্কিনে মূলত আমরা দুই ধরনের চেঞ্জ পাই, প্রাইমারি স্কিন চেঞ্জ আর সেকেন্ডারি স্কিন চেঞ্জ। আর প্রাইমারি স্কিন লেশন, সেকেন্ডারি স্কিন লেশন। প্রাইমারি স্কিন লেশনের মধ্যে মেবি মেকিউল, পেপিউল, ভেসিকল, বুলা, নোডিউল। সো দিজ আর দ্য প্রাইমারি স্কিন লেশনস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেশেন্টের ক্ষেত্রে দুই ধরনের প্রাইমারি স্কিন লেশন পাচ্ছি। ওয়ান ইজ ভেসিকল, অ্যানাদার ইজ পেপিউল। ইন্টেন্স, pruritus is very intense. So এরকম pruritic papulovesicular lesion, that is polymorphous lesion, বিশেষ করে extensor aspect of the knee elbow. So এরকম একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, এখানে যে কয়েকটা আমাদের অপশন আমাদের কাছে আছে, সেই অপশনগুলিকে যদি আমরা চিন্তা করি, আমাদের মোর ইন ফেভার অফ ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। কিন্তু ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অনেক সময় প্রশ্নের মধ্যে আমরা উল্লেখ করে দিই, এটা ডিপেন্ড করে আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন না পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি বা ক্লাস অফ দ্য স্টুডেন্ট। আন্ডার গ্রাজুয়েটের জন্য যে কোশ্চেন সেটা কিন্তু পোস্ট গ্রাজুয়েটের জন্য হবে না। সো এখানে আমরা যদি ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসকে আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপ লেশন is very important, polymorphous lesion is very important, symmetry is very important. So এই পয়েন্টসগুলি কোনোটা এখানে নাই। তারপরেও সামগ্রিকভাবে ভেসিকুলার লেশন, পেপিউলার লেশন, ইচিং, এটা স্কেবিসও থাকতে পারে। যদিও সাইটটা কমন না এক্সটেন্সার, বাট এক্সটেন্সার সাইটে হতে পারে, বাটকে হতে পারে, এলবোতে হতে পারে।
So it's very sometimes difficult to differentiate dermatitis herpetiformis from the scabies. এই ক্ষেত্রে ডেফিনেটলি আমার মনে হয় প্রশ্নের মধ্যে আরেকটু স্পেসিফিক ইনফরমেশন দিলে ভালো হবে। আমি জানি না এটা কোনো পরীক্ষার প্রশ্ন কিনা, না কেউ এটা তৈরি করেছে। সুতরাং প্রশ্ন তৈরি করা বা প্রশ্ন কিন্তু একটা রেডি করা ইটস নট সো ইজি। একটা স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি প্রশ্ন তৈরি করা যেটা স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি হবে, বিশেষ করে যারা পড়াশোনা করে, যারা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করে, তাদের ক্ষেত্রে যদি আমরা কোশ্চেনের ক্ষেত্রে প্রপার ইনফরমেশন না দেই অনেক সময় ইটস ভেরি ডিফিকাল্ট। সো এই প্রেজেন্টেশনে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস স্কেবিস কেউ যদি দুইটা আনসার দেয় আমি মনে করি তাকে অবশ্যই নাম্বার দেওয়া উচিত। কিন্তু যখনই ইনফরমেশন গুলি আরেকটু স্পেসিফিক হবে, যেমন গ্রুপ লেশন, বাইলেটারাল সিমেট্রিক্যাল লেশন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইটস ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। সো আই থিঙ্ক ইটস ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। প্রশ্নের যে প্যাটার্ন মনে হচ্ছে উনি এটাই বুঝাইতে চাচ্ছেন। সো ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এর আসলে ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক বা প্রেজেন্টেশন কি হবে এটা কিন্তু আমরা একটু বলার চেষ্টা করলাম। পেলাগ্রা ইজ কজড বাই, আমরা জানি ইটস নিয়াসিন। সো ইটস ভিটামিন বি কমপ্লেক্সের একটা ভিটামিন নিয়াসিন। পেলাগ্রা আমরা জানি পেলাগ্রা হয়ে থাকে। সো নিউট্রিশনাল nutritional deficiency disorder in dermatology is very important. So আমাদের বিশেষ করে ভিটামিন এ ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন এ টক্সিসিটি, ভিটামিন বি এর অনেকগুলি অপশন আছে। বি কমপ্লেক্স আমরা জানি 1, 2, 3, 6, 12, ইভেন ভিটামিন বি 7 আছে। সো এই ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে অনেক আমাদের স্কিনে চেঞ্জ হয়। ভিটামিন সির জন্য হয়, আমরা জানি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। সো nutrition and skin, malnutrition and skin, these are the very common problems, particularly in extreme of ages, and definitely poor patients যাদের malnutrition problem আছে, যারা proper nutrition পায় না, তাদের ক্ষেত্রে definitely it's very important. সো পেলাগ্রা আমরা জানি, পেলাগ্রা বেসিক্যালি এটা একটা ডিজিজ অফ 3 প্রেজেন্টেশন, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস এবং ডায়রিয়া, এবং কমনলি আমরা সাধারণত এটা পেয়ে থাকি। 17 years old male is reviewed 6 weeks after starting an oral antibiotics for acne vulgaris. He stopped taking the drug 2 weeks ago due to the perceived alteration in his skin color and denies been exposed to strong sunlight for the past 6 months. Examination করে generalize increased pigmentation probable including around the buttock, and which of the following antibiotics was likely to be taken? অর্থাৎ এখানে যেটা আসলে প্রশ্নে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, একটা একনি ভালগারিজের পেশেন্ট ড্রাগ নেওয়ার পরে তার পিগমেন্টেশন হয়েছে, এবং পিগমেন্টেশনটা কোথায় হয়েছে? জেনারেলাইজ পিগমেন্টেশন, জেনারেলাইজ স্কিন পিগমেন্টেশন তার বাটক সহ। তো জেনারেলাইজ স্কিন পিগমেন্টেশন বেসিক্যালি মিনোসাইক্লিন একটা ড্রাগ আর একটা টেট্রাসাইক্লিন। আমরা জানি টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগে আমরা ফটোসেনসিটিভিটি হয়, মিনোসাইক্লিনও হতে পারে। সো এই সব ড্রাগ দেওয়ার সময় আমাদের অবশ্যই ফটোসেনসিটিভিটির কথাটা মাথায় রাখতে হবে, এবং যেহেতু অনেকদিন ধরে এই ড্রাগগুলি খায় পেশেন্টরা, তাদের সান এক্সপোজার হলে তখন তাদের এই ধরনের পিগমেন্টেশন হতে পারে। 21 বছরের একটা ওমেন পেশেন্ট যার 16 উইক প্রেগন্যান্সি আছে, worsening acne, and which she is finding distress, and she is currently using 16 weeks means 4 months, and currently using topical benzyl peroxide with the limited efficacy, and there is widespread non-inflammatory lesion pustule on her face. Most appropriate management. একটা জিনিস খেয়াল করতে হবে, প্রেগন্যান্সিতে এখানে যেটা বলা হচ্ছে নন ইনফ্লামেটরি লেশনস এবং কিছু পাস্টিউল। নন ইনফ্লামেটরি লেশন বলতে আমরা জানি যে কমেডন ইজ সিম্পলি দ্য নন ইনফ্লামেটরি লেশন। আবার এখানে পাস্টিউলের কথা বলা হচ্ছে, পাস্টিউল কিন্তু আবার ইনফ্লামেটরি লেশন। তাহলে তার ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি দুইটা লেশনই তার আছে। এই ধরনের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে আমরা জানি ড্রাগের কিছু রেস্ট্রিকশন আছে,
প্রেগনেন্সিতে অধিকাংশ যতটা সম্ভব ড্রাগ অ্যাভয়েড করা যায়। তো এখানে যে ড্রাগগুলি আছে এই ড্রাগগুলির মধ্যে ইরাইথ্রোমাইসিনটা কম্পারেটিভলি সেফার। আদারওয়াইজ ম্যাক্রোলিড গ্রুপের ড্রাগ আমরা সাধারণত প্রেগনেন্সিতে দেই, এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। আদারওয়াইজ অল দিস ড্রাগস আর হ্যাভ কন্ট্রাইন্ডিকেটেড। আমরা যদি বলি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে যে ড্রাগগুলি আমরা দেখতে পাচ্ছি। সো প্রেগনেন্সিতে আমরা খুব বেশি ওরিড থাকি না একনি নিয়ে। আমরা টপিক্যাল প্রিপারেশন দিয়ে অনেক সময় ম্যানেজ করার চেষ্টা করি, অনেক সময় আমাদের প্রসিডিউরাল ম্যানেজমেন্ট আছে, যেমন কমেডোন যেটা নন ইনফ্লামেটরি, সেটাকে আমরা কিন্তু কমেডো এক্সট্রাকশন করতে পারি, সেটাতে সে ভালো হয়ে যায়। অনেক সময় টপিক্যাল অ্যান্টিবায়োটিক আমরা অ্যাডভাইস করতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে, বাট উই শুড অ্যাভয়েড ওরাল প্রিপারেশন, দো ইরিথ্রোমাইসিন ইজ সেফ or azithromycin is safe, but according to patient condition we should rethink about the use of oral antibiotics in a pregnant lady suffering from acne. 50-year-old man with a history of ulcerative colitis. 6 years ago he had an ileostomy form which has been functioning until now. Unfortunately, he is currently suffering significant pain around the stoma side. On examination, a deep erythematous ulcer is noted with rect edge. The surrounding skin is erythematous swollen, and what is the most likely diagnosis? So, ulcerative colitis এর একটা পেশেন্ট, এবং এখানে বলা হচ্ছে significant pain around the stoma and deep erythematous ulcer is noted. So এখানে আমরা জানি পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম it's a neutrophilic disorder of skin. So এবং এটা আলসারেটিভ কোলাইটিসের সাথে এটার একটা অ্যাসোসিয়েশন আছে, কারণ পায়োডার্মা গ্যাংগ্রিনোসামের 50% কেসে কিন্তু আমরা দেখি ইডিওপ্যাথিক, কারণ জানা যায় না। বাকি যে 50% কারণ জানা যায় তার মধ্যে একটা অন্যতম হলো আলসারেটিভ কোলাইটিস। সো এই পেশেন্টের ক্ষেত্রে diagnosis is more in favor of pyoderma gangrenosum. Which of the following factors would predispose a patient to forming keloid scars? Which one of the following factors would predispose a patient to forming keloid scars? So having the white skin, incision along the relaxed skin tension line, being aged 2040, I am not sure, and female having a wound on the lower back. এখানে patient forming keloid scar basically আমরা জানি যে কিলোয়েড স্কিনের একটা কন্ডিশন, যেটা আসলে তার স্কিনের জেনেটিক প্রিডিসপোজিশনটা থাকতে হয়। জেনেটিক প্রিডিসপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইপারট্রপিক স্কার ইজ ডিফারেন্ট, কিলোয়েড ইজ ডিফারেন্ট। কিলোয়েডকে বেসিক্যালি আমরা কিলোয়েড স্কার বলি না, কিলোয়েডকে বেসিক্যালি কিলোয়েডই আমরা বলি। যখন একটা উন্ডের মধ্যে স্কার হয়, যেটা তার যে উন্ডের যে মার্জিন সেটাকে ক্রস করে না, সেটাকে আমরা বলি হাইপারট্রপিক স্কার। আর যখন তার বেসটাকে ক্রস করে যায়, অর্থাৎ বেসটার যে লেশনটা যখন বড় হয়ে যায়, সেটাকে আমরা কিলোয়েড বলি। সো কিলোয়েডের টেন্ডেন্সি সাধারণত ব্ল্যাক স্কিনে আমরা বেশি পেয়ে থাকি, এবং জেনেটিক্যাল প্রিডিসপোজিশন যদি কারোর থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কিলোয়েড সাধারণত আমরা পেয়ে থাকি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কিলোয়েড যে সবসময় ট্রমা থেকে হয় বা কোনো ইনজুরি থেকে হয়, নট লাইক দ্যাট। উইদাউট ইনজুরি কিন্তু কিলোয়েড হতে পারে। Hypertrophic scar is almost always due to the any sort of trauma. It may be incision, it may be injury, it may be any sort of trauma থেকে কিন্তু হাইপারট্রপিক স্কার হয়। বাট কিলোয়েড ট্রমা ছাড়াও কিন্তু কিলোয়েড হতে পারে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো ব্ল্যাক স্কিনে কিলোয়েডাল টেন্ডেন্সিটা আমরা একটু বেশি দেখি। লোয়ার ব্যাকের ক্ষেত্রে কিলোয়েড অনেক সময় হতে পারে, লোয়ার ব্যাকের ক্ষেত্রে। So next question, 22-year-old male sex worker come to emergency department and erythematous skin rash. He tells you that it began on his skull and is now spreading to involve his face, neck, and flexor surface of his arms and legs.
So he has no significant past medical history and takes no regular medication. Blood pressure, pulse, temperatures are normal. Respiratory all are other. So there are extensive erythema scaly plaques. The overlying skin is greasy, and there are areas of yellow brown crusting materials. Which of the following test is most important in this situation? So তার আসলে প্রবলেমটা কি? স্কাল্পে, স্কাল্প থেকে এটা ফেস, নেক, ফ্লেক্সার সারফেস অফ হিজ আর্মস এন্ড লেগস ছড়াচ্ছে। এবং এখানে স্কাল্পের যে স্কিন লেশনের বর্ণনা আছে বা স্কিন লেশনের যে বর্ণনাগুলি আছে, ইরাইথেমাটাস স্কেলি প্লেক, ইরাইথেমাটাস স্কেলি প্লেক, গ্রিজি শব্দটা চলে আসছে। সো গ্রিজি স্কেল আমরা যদি এটা ধরে নেই গ্রিজি স্কেল, সেই ক্ষেত্রে এই পেশেন্টের প্রেজেন্টেশনটা আমরা বলতে পারি মোর ইন ফেভার অফ সেবোরিক ডার্মাটাইটিস। কারণ আমরা জানি সেবোরিক ডার্মাটাইটিসে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হলো গ্রিজি স্কেলিং, এবং সেটা সাধারণত স্কাল্পে হয়। ফেসের পার্টিকুলার কিছু জায়গা হয়, হোল ফেসে সাধারণত হয় না। পার্টিকুলার কিছু জায়গার মধ্যে আইব্রো, আইল্যাশ, নেজোলেবিয়াল ফোল্ড, পোস্ট অরিকুলার রিজন, in case of male beard and mustache area. So these are the common sites of seborrheic dermatitis. এবং স্কেলের প্যাটার্নটা হলো গ্রিজি ইয়েলো স্কেল and crusting. So extensive or atypical presentation of seborrheic dermatitis সাধারণত আমরা এইডস পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং they are very much recalcitrant to treat the normal medications. So এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা এইচআইভি টেস্টিং করতে পারি টু এক্সক্লুড ইজ দেয়ার এনি সর্ট অফ এইচআইভি ইনফেকশনস, as because atypical presentation of seborrheic dermatitis is common in AIDS patients having HIV positive. So other tests are not so important so far, I think. So next question is, 26 years old lady presents to you distress due to the presence of a rash over her throat and abdomen for the last 3 weeks. On examination, you note numerous teardrop lesions on her body. Teardrop lesion. She has no known past medical history and denies exposure to any new irritants. She states that she is going to be married in 2 weeks and wants to know if there is anything that can be done to hasten the disappearance of her rash. Which therapy could the lady comment on? The most important thing is, what is the diagnosis? আমার কাছে এই কোশ্চেনগুলি, আমি জানি না এই কোশ্চেনগুলি কোথা থেকে আসছে। আমাদের তো সবার আগে ডায়াগনোসিসটা সেট করতে হবে। আমি যদি স্পেসিফাই করে দেই যে হ্যাঁ এটা ডায়াগনোসিস এইটা, রেইন ড্রপ, টিয়ার ড্রপ। সো টিয়ার ড্রপ লেশন, থোরাক্স, অ্যাবডোমেন, র্যাশ। ডার্মাটোলজিতে আমরা র্যাশ শব্দটা ব্যবহার করি না। সো ইটস এ প্রবলেম। আইদার এটা হতে হবে স্কেল, papule or vesicle or bulla, primary or secondary lesion. So this is very important. So এই কোশ্চেনের এটা বোঝা ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে স্পেসিফিক ইনফরমেশন গুলি আসলে খুব একটা নাই। তারপরেও যদি টিয়ার ড্রপ শব্দটা স্কেলি লেশন যদি আমরা চিন্তা করি, আমরা ধরতে পারি এটা মে বি এ কেস অফ গাটেড সোরিয়াসিস। সো গাটেড সোরিয়াসিসকে মিন করার জন্য দিস ইনফরমেশনস আর নট গুড এনাফ, এবং আমরা যখন ট্রিটমেন্ট অপশন চাবো আমাদের কিন্তু ডায়াগনোসিসটা কনফার্ম করে দিতে হবে, কারণ আমরা কখনোই ডায়াগনোসিস কনফার্ম না করে আমরা ট্রিটমেন্ট করি না, বিশেষ করে আমরা টার্সিয়ারি লেভেল, এবং আমাদের সেটা করার কোনো সুযোগ নাই। সো particularly a disease like psoriasis, as you know, it's a chronic disease, and nowadays psoriasis is considered a systemic disease. So in that case we have to confirm the diagnosis. So এখানে যদি ভালো হতো যদি বলা হতো যে গাটেড সোরিয়াসিসের একটা পেশেন্ট, হ্যাঁ, অথবা একটা সোরিয়াসিসের পেশেন্ট, সিভিয়ার সোরিয়াসিসের পেশেন্ট, হ্যাঁ, যার জন্য কোন ট্রিটমেন্ট অপশনটা ভালো হবে। তো সেখানে ডায়াগনোসিস না করে আসলে চিকিৎসার অপশন দিলে ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। অল্প সময়ের মধ্যে ভালো করার জন্য যদি এটা সোরিয়াসিস হয়ে থাকে, এই যে অপশনগুলি আছে ইটস ভেরি ডিফিকাল্ট সিলেক্ট করা। যেমন ফটোথেরাপি, এটাতে খুব দ্রুত রেসপন্স আসবে না। আমরা বলে থাকি ফটোথেরাপির রেসপন্স পেতে
অনেক সময় দেখা যায় 2 থেকে 3 মাস সময় লাগে, ইভেন কখনো কখনো বেশি লাগে। সো এটাতে ইমিডিয়েট টাইমে রেসপন্স হবে না। ওরাল প্রেডনিসোলন সোরিয়াসিসের ক্ষেত্রে স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, আমরা কখনোই ওরাল স্টেরয়েড ব্যবহার করি না। ডার্মোভেট আসলে এটা এখানে আসা উচিত না, কারণ এটা একটা ট্রেড নেম। আমাদের এখানে আসা উচিত জেনেরিক নেমটা। এটার প্রিপারেশনটা হলো ক্লোবিটাসন প্রোপিওনেট, ইটস এ টপিক্যাল স্টেরয়েড, পটেন্ট স্টেরয়েড। সো এই প্রশ্নগুলি আমি জানি না কে করছে, এই কোশ্চেনগুলি আরেকটু মানে অর্গানাইজড ওয়েতে করলে বোধহয় ভালো হয়। এনিহাউ, সো আমরা টপিক্যাল স্টেরয়েড এই পেশেন্টের যদি আমরা দেই, খুব দ্রুত ভালো হবে বলা যাবে না, এবং যদি এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা টপিক্যাল পটেন্ট স্টেরয়েড ব্যবহার করি না। আল্ট্রাভায়োলেট ওয়েভ ফটোথেরাপি সেম, কারণ এগুলি খুব দ্রুত রেসপন্স পাওয়া যাবে না, এগুলি রেসপন্স পাওয়ার জন্য মিনিমাম টাইম দরকার। মিথোট্রেক্সেট ইজ এ ক্লাসিক্যাল ড্রাগ, ইজ এ প্রাইমারি ড্রাগ অফ চয়েস ফর মডারেট টু সিভিয়ার সোরিয়াসিস, বাট এটা রেসপন্স পেতে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। সো ইমিডিয়েটলি শর্ট টাইমের মধ্যে রেসপন্স করার মধ্যে এখানে কোনো ড্রাগ নাই, এক্সেপ্ট পাস্টুলার সোরিয়াসিসের পেশেন্টে আমরা যদি এসিট্রেটিন দেই, ইটস এ রেটিনয়েড, ওরাল রেটিনয়েড, সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইদিন এ উইকের মধ্যে একটা ড্রামাটিক রেসপন্স পাই। সো এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে, সো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আশা করি নেক্সট কোশ্চেনগুলি আর একটু বেটার হবে। 84 বছরের একজন মহিলা, হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, তার ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, ডার্মাটোলজি ক্লিনিকে রিভিউর জন্য আসছে। আর কারেন্ট মেডিকেশন ইনক্লুড অ্যাসপিরিন, সিম্বাস্টাটিন, বিসোপ্রোলল, রেমিপ্রিল, and isosorbate mononitrate. She has developed tense blistering lesions on her legs, and each lesion is around 1 to 3 centimeter in diameter. Definitely blister means more than 1 centimeter, means it's a bulla. As you know, vesicle and bulla or blister is a primary skin lesion. 1 centimeter or less than 1 centimeter in diameter is vesicle, and more than 1 centimeter diameter is actually bulla that contains fluid. And reports that they are slightly pruritic, and examination of her mouth and vulva is unremarkable. What is the most likely diagnosis? So ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, 84 বছর বয়স, অনেকগুলি ড্রাগের কথা বলছেন। সো এই ড্রাগগুলি থেকে ড্রাগ ইনডিউস বুলাস ডিজিজ হতে পারে। ড্রাগ ইনডিউস বুলাস ডিজিজ, ড্রাগ ইনডিউস বুলাস ডিজিজ কি প্যাম্পিকাস ভালগারিস, বুলাস প্যাম্পিকয়েড। প্যাম্পিকাস ভালগারিসে যেটা হয়, ফ্লাসিড বুলা থাকে, এবং এই বুলাগুলি সাধারণত ওরাল কেভিটিকে ইনভলভ করে। এখানে দেখা যাচ্ছে ওরাল বা ভেজানাল ইনভলভমেন্ট, মিউকোসাল ইনভলভমেন্ট নাই। সো এবং প্লুরাইটাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্যাম্পিকাস ভালগারিসে কিন্তু এই জিনিসগুলি থাকে না, প্লুরাইটাস থাকে না। প্যাম্পিকাস ভালগারিসে ওরাল মিউকোসাল ইনভলভমেন্ট থাকে, সো এখানে ওরাল মিউকোসাল ইনভলভমেন্ট নাই, বাট প্লুরাইটাস আছে। এবং প্যাম্পিকাস ভালগারিস আমরা জানি ফ্লাসিড বুলা, আর বুলাস প্যাম্পিকয়েড হলো টেন্স বুলা। এই ক্ষেত্রে এই প্রশ্নের প্রেক্ষিতে যদি আমরা কোশ্চেনটা বের করার চেষ্টা করি, আমাদের প্যাম্পিকাস যাচ্ছে না, কারণ প্যাম্পিকাস ওরাল ক্যাভিটি ইনভলভমেন্ট হয়, প্লুরাইটাস থাকে না। এখানে জাস্ট উল্টা। ড্রাগ রিঅ্যাকশন টু অ্যাসপিরিন সাধারণত না, কারণ আমরা জানি রেমিপ্রিল যে রেসি ইনহিবিটর দিয়ে অনেক সময় ড্রাগ ইনডিউস প্যাম্পিকাস ভালগারিস হতে পারে। সো এটাকে আমরা বলতে পারছি না। এপিডার্মোলাইসিস বুলোসাইড টেন্স বুলা থাকে, মাইল্ড প্লুরাইটাস হতে পারে, বাট এটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটার সাথে এটা খুব একটা মিলছে বলে আমরা বলবো না। এপিডার্মালিস বুলুসা ইকিউজিটা। আর শুধু যদি এপিডার্মালিস বুলুসা বলি, ইট ইজ এন জেনোডার্মাটোসিস, জন্মের পরপরই সাধারণত হয়, অটোজোমাল রেসেসিভ অর ডমিনেন্ট। সো এটাকে আমরা বাদ দিতে পারছি। স্কেবিসে সাধারণত আমরা টেন্স বুলা, যদিও বুলা স্কেবিস হয়, টেন্স বুলা হয়, এটার প্রেক্ষাপটে আমরা কিন্তু ঠিক স্কেবিসও বলতে পারছি না, নট ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ স্কেবিস। সো সবকিছু শেষে যে আছে সে বুলাস পেম্পিগয়েড, ইট মে বি ড্রাগ ইনডিউস অর ইট মে বি অটোইমিউন বুলাস পেম্পিগয়েড। সো এটার পক্ষের পয়েন্ট হলো এল্ডারলি পেশেন্টদের বুলাস পেম্পিগয়েড বেশি হয়, এবং বুলাস পেম্পিগয়েডে সাধারণত অনলি স্কিন ইনভলভমেন্ট থাকে, টেন্স বুলা হয়, ওরাল মিউকোসা ইনভলভমেন্ট হয় না, এবং প্লুরাইটাস থাকে। সো কনসিডারিং দিস ফাইন্ডিংস, this is a case of bullous pemphigoid. 52 years, next questions. 52 years old African American woman, present dermatology department, pigmented skin on her toe, and which has been slowly enlarging past few months. Examination ki pawa gala pigmentation on the nail bed,
of her grade 2 affecting the adjacent cuticle and proximal nail fold. Which subtype of melanoma would we be expect to present in this manner? Which subtype of melanoma? So ডেসক্রিপশনে যেটা বোঝা যাচ্ছে যে এটা একটা মেলানোমা, এবং এখানে নেইল বেডে মেলানোমা হচ্ছে, নেইল বেডে। সো নেইল বেড মানে হলো অ্যাক্রাল পার্ট, অ্যাক্রাল মেলিগনা মেলানোমা। সাধারণত অ্যাক্রাল পার্টে অ্যাক্রাল লেন্টিজেনাস মেলানোমাগুলি সাধারণত আমাদের হয়ে থাকে। সো আই থিঙ্ক ইটস মেবি MRCP questions, related MRCP. So next question is, which of one of the following side effects is least recognized in patients taking isotretinoin? Which one of the following side effects is least recognized in taking isotretinoin? Isotretinoin সবচেয়ে কম সাইড ইফেক্ট কোনটা হচ্ছে? আইসোট্রেটিনোইন আমরা জানি টিজি বেড়ে যেতে পারে, টেরাটোজেনিক ইফেক্ট হতে পারে, আইসোট্রেটিনোইনের ডিপ্রেশন হতে পারে। সো আইসোট্রেটিনের ক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে, ঠিক হাইপারটেনশন বলা যাবে না, সিউডো টিউমার সেরিব্রি হয় যদি এটা টেট্রাসাইক্লিনের সাথে নেওয়া হয়। সো আইসোট্রেটিনের এই জিনিসগুলি হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডিপ্রেশন হয়, টিজি বাড়ে, ডেফিনেটলি টেরাটোজেনিসিটি হয়। সো লিস্ট লাইকলি যদি আমরা বলি নোজ ব্লিডিং মেবি অর হাইপারটেনশন, বাট বাকি যে তিনটা জিনিস টেরাটোজেনিসিটি হওয়ার পসিবিলিটিস আছে, ডিপ্রেশন পাওয়ার পসিবিলিটিস আছে, এন্ড তার টিজি লেভেল বেড়ে যায়, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দিস। Each of the following is associated with hypertrichosis. So hypertrichosis এর কোন কন্ডিশন গুলির সাথে রিলেটেড? Anorexia nervosa, porphyria cutanea tarda, minoxidil, cyclosporine, and psoriasis. So সাইক্লোস্পোরিনে হাইপারট্রাইকোসিস হতে পারে, মিনোক্সিডিলে হাইপারট্রাইকোসিস হতে পারে, পোরফাইরিয়া কিউটানিয়া টার্ডাতে হাইপারট্রাইকোসিস হতে পারে, বাট সোরিয়াসিসে সাধারণত হাইপারট্রাইকোসিস হয় না। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতেও সাধারণত হাইপারট্রাইকোসিস হয়, কারণ অ্যানোরেক্সিয়া নার্ভোসিস ডিজিজ, অ্যাজ ইউ নো, ইটস ডিজিজ অফ psychiatric problem. So I think these are the two conditions that actually associated with hypertrichosis. Not associated with hypertrichosis, one is psoriasis and anorexia nervosa. Question is, 24 years old woman presents due to a rash on her neck and forehead. Rash on her neck and forehead. Again rash. So rash is a very, very non-specific and vague term. It may be erythematous macule or patch. It may be papule or vesicle. So it's really a problem for non-dermatologist, other specialty, that defining any sort of skin lesion like a rash. So it's actually not ideal. So she returned from a holiday in Cyprus 1 week ago and had her hair dyed 2 days ago. On exam, there is a weepy vesicular rash around her hairlines, although the scalp itself is not badly affected. And what is the most likely diagnosis? So এটা খুব ক্লিয়ার, তার ফোরহেড নেক র্যাশ বলছে। এখানে আমরা বলতে পারি তার হয়তো ইরেথেমা হয়েছে, উজিং হয়েছে, ক্রাস্টিং হয়েছে, এই শব্দগুলি থাকলে ভালো হতো। So she returned from a holiday in Cyprus 1 week ago and her hair dyed 2 days ago. অর্থাৎ 2 দিন আগে, 1 সপ্তাহ আগে সে সাইপ্রাস থেকে ফিরে আসছে এবং 2 দিন আগে সে ডাই লাগাইছে, উইপিং আছে, ভেসিকুলার। সুতরাং সাইপ্রাসের সাথে অ্যাকচুয়ালি এটা ঠিক রিলেটেড হবে না, এখানে বেসিক্যালি হেয়ার ডাই। সো প্রবলেম ইজ হেয়ার ডাই, অ্যান্ড হেয়ার ডাই সাধারণত আমরা জানি যে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস করে, এবং এই অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস যে প্রেজেন্টেশন, তার মধ্যে এখানে উইপিং থাকে, ভেসিকুলার র্যাশ থাকে, উজিং থাকে,
ইচিং থাকে, আমরা জানি allergic contact is more itching than burning sensation. So it's a case of allergic contact dermatitis. Accordingly, it may be a case of photocontact dermatitis as well. যদি সে এটা লাগানোর পরে রোদে যায়, আর যদি লাগানোর পরে রোদে না যায় তাহলে দিস ইজ অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। ফটো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে যদি সান এক্সপোজার তার হয়। So definitely it's not cutaneous leishmaniasis, very unlike to irritant contact, very unlike to syphilis. So it's two conditions. It may be allergic contact dermatitis if sun exposure is not occur, and it's photo allergic contact dermatitis if sun exposure is occur. So more in favor of allergic contact dermatitis. But maybe a photocontact dermatitis as well. So you are working in a dermatology, a 72-year-old lady has been referred to you by GP. And she says she can feel a firm patch, rough skin overlying the left cheek, which has been getting gradually larger in size. She thinks it has been there for at least a year. And her GP was not able to see any external features of ulceration, but felt there was a rough area over the left cheek and there is a firm waxy. So this is a very classical, I think this is a very standard questions. At last I have got a very standard questions, and that actually give you the classical feature of a case that is waxy area, that is waxy papule or plaque, waxy plaque or waxy papular lesion or nodular lesion. Elderly patients where it's over the cheek and very gradual, slowly and gradually it becomes larger. It's a long history. So definitely this is a case of basal cell carcinoma, no doubt about this. So basal cell carcinoma, best option excisional biopsy. I think most microsurgery is not necessary in this particular case. Radiotherapy is not necessary particular in this case. And definitely this patient should be monitored. And basal cell carcinoma is a locally malignant. Very, 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 very rarely it may metastasize. So only excision following the basic rules of skin tumor surgeries, as you know. So it will give you complete cure. And excisional excision, complete excision is a good option, but most microsurgery definitely is the best option, no doubt about this. As you know, most microsurgery can clearly define the healthy or affected area or cancerous area. So definitely most microsurgery is best, but we can also go for the excisional complete excision following the basic rules of skin cancer surgery. So next question is, a man presents with an area of dermatitis on his left wrist. Area of dermatitis on his left wrist. বয়সের কথা উল্লেখ করা হয় নাই, বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ডার্মাটোলজিক্যাল পেশেন্টের প্রেজেন্টেশনে, বয়সটা ইউজুয়ালি ইম্পর্টেন্ট। He thinks he may be allergic to nickel. Which one of the following is the best test to investigate his possibility? Definitely it's a PAS test. আমরা জানি we consider it's an allergic contact dermatitis. সাধারণত যেই বর্ণনা দেওয়া হয়েছে it's more in favor of allergic contact dermatitis, and skin PAS test is preferred. 26 years old male patients with a rash. Examination reveals erythematous oval lesions on his back and upper arm, which have a slight scale just inside the edge. They vary in size from 1 to 5 cm diameter. So diagnosis. তাহলে এখানে কি কি ফাইন্ডিংস আছে? 26 বছরের একটা মেল ইয়াং ম্যান, আমরা পরীক্ষা করে কি দেখলাম? ওভাল লেশন back and upper arm, and which has a slight scaling just inside the edge. So এখানে কি কি অপশন আছে? Lichen planus, gutted psoriasis, lichen scleropityriasis, rosea, pityriasis, versicolor. এখানের যে প্রেজেন্টেশন আবারও একই কথা, রেশ।
সো র্যাশ দিয়ে ডার্মাটোলজি ডায়াগনোসিস করা ইটস ভেরি ডিফিকাল্ট। পরে আবার আসছে স্লাইড স্কেলিং, erythematous oval lesion. Erythematous oval lesionটা, what is this lesion? Is it a papule? Is it a plaque? I'm not sure. So it's very, very important to know the primary basic lesions. আমরা যদি একটা একটা করে একটু চিন্তা করি বা এখানে এক্সক্লুড করার চেষ্টা করি, ইয়াং ম্যান তার ট্রাঙ্ক, ব্যাক এন্ড আপার আর্মের মধ্যে যেটা বলছে যে স্কেলিং লেশন ইনসাইড এজ, অর্থাৎ এটা একটা এনিউলার লেশন এবং এখানে কলারেট স্কেল আছে। দিস আর দ্য অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক ওয়ার্ড শুড বি। এবং যদি এটা এরকম হয় ব্যাকে হইছে এবং আপার আর্মে হইছে, এটাকে বলি হাফ প্যান্ট হাফ শার্ট ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমরা যদি হাফ প্যান্ট এবং হাফ শার্ট পরি তাহলে আমাদের যেই এরিয়াটা কাভার হবে এই কাভার্ড এরিয়াতে স্কিন লেশনগুলি হয় এই কন্ডিশন, এই ডিজিজটাতে। এবং লেশনগুলি কিরকম? লেশনগুলি হলো এনিউলার লেশন ইউজুয়ালি, যেখানে নাকি কলারেট স্কেল থাকে এবং হ্যাঙ্গিং কার্টেন সাইন থাকে। এবং এই লেশনের প্যাটার্নগুলি আমরা বলি ক্রিসমাস ট্রি প্যাটার্ন, এবং এখানে হেরাল্ড বা মাদার পেজ থাকে। সো দিজ আর দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ পিটারিয়াসিস রুজিয়া। বাট এখানের যে প্রেজেন্টেশন এই কোশ্চেনে, এটা দিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দ্য ডায়াগনোসিস। সো মেবি ইটস এ কেস অফ পিটারিয়াসিস রুজিয়া। যতটুকু ইনফরমেশন আসছে সেটাকে আমি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করলাম। ইট মে বি এ কেস অফ পিটারিয়াসিস রোজিয়া, কারণ আদার ফাইন্ডিংস এর সাথে এটা ঠিক যায় না। যেমন গাটের সোরিয়াসিসে স্কেলিং থাকে, ট্রাঙ্কের ইনভলভমেন্ট থাকে, আপার আর্ম সাধারণত ইনভলভমেন্ট হয় না। গাটের সোরিয়াসিস মানে রেইন ড্রপ টাইপের সোরিয়াসিস, এবং লাইকেন প্লানাস ইচিং থাকে, গাটের সোরিয়াসিস ইচিং থাকে। লাইকেন স্ক্লেরোসাস সাধারণত অ্যাট্রোফি থাকবে এবং এই ধরনের লেশন না। পিটারিয়াসিস ভার্সিকুলার সাধারণত আমরা জানি হাইপোপিগমেন্টেশন অর হাইপারপিগমেন্টেশন হয়, ফাইন স্কেলিং হয়, পাউডারি স্কেলিং। সো considering all these things, it's a case of pityriasis rosea. Which one of the following antibiotics is the most associated with the development of the Stevens-Johnson syndrome? So Stevens-Johnson syndrome এর জন্য এখানে যে ড্রাগ গুলি আছে তার মধ্যে সবচেয়ে কমন কোনটাতে হয়? কোট্রাইমক্সাজল sulfur containing drug, and they are the most common drug that actually causes Stevens-Johnson syndrome. So this is cotrimoxazole, it's containing sulfur. So next question is a 22-year-old male is referred to dermatology clinic with a long-standing problem of bilateral excessive axillary sweating. And he is otherwise well, but the condition is affecting his confidence and limiting his social life. What is the most appropriate treatment? এখানেও তাই আসলো। So axillary hyperhidrosis, palmoplantar hyperhidrosis. So এইসব ক্ষেত্রে আমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কেন হচ্ছে hyperhidrosis. Is there any underlying cause or secondary cause? Then we should go for the management. It's very important. Without diagnosis, it's very difficult to manage this condition. Ideally, এই ধরনের palmoplantar hyperhidrosis এ আমরা সাধারণত টপিক্যাল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করি। অন্য মেডিসিনগুলি সাধারণত আমরা এখানে ব্যবহার করি না। ডেফিনেটলি থাইরয়েড ফাংশন টেস্ট দেখতে হবে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, কারণ যদি তার হাইপার থাইরয়েডিজম থাকে সেই ক্ষেত্রে যদিও শুধুমাত্র এক্সিলাই হবে না, হোল বডিতে তার এক্সেসিভ সোয়েটিং হবে। সো আমরা টপিক্যাল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি যদি কনসিডার করি প্রাইমারি হাইপারহাইড্রোসিস। সেকেন্ডারি চিন্তা করলে আমরা ডেফিনেটলি থাইরয়েড ফাংশন টেস্টটা করে দেখতে পারি। সো next question is 62 years old female is referred to dermatology due to a lesion over her shin. And it initially started as a small red papule which later became a deep red necrotic ulcer with a violaceous border. So it's a classical presentation. 62 years female patient, শিনের মধ্যে একটা লেশন হয়েছে, স্মল রেড পেপিউল ছিল, পরে এটা ডিপ রেড নেক্রোটিক আলসার হয়ে গিয়েছে, ভায়োলেশিয়াস বর্ডার আছে। সো আমরা এটাকে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম আমরা বলতে পারি। সো পায়োডার্মা গ্যাংগ্রিনোসামে সাধারণত এই ধরনের ফাইন্ডিংস আমরা পেয়ে থাকি। 81-year-old man is investigated after he developed number of itchy blister on his trunk. Skin biopsy suggests diagnosis of bullous pemphigoid.
So what is the most likely to be caused by the antibodies directed against? And definitely it's as you know buলাস পেম্পিগয়েডের ক্ষেত্রে এটা হলো হেমিডেসমোজোমাল বিপি অ্যান্টিজেন্স, হেমিডেসমোজোমাল বিপি অ্যান্টিজেন। কারণ বুলাস পেম্পিগয়েড অ্যাকচুয়ালি ডেভেলপ করে হলো সাব এপিডার্মাল বেজাল সেলের ডার্মো এপিডার্মাল জাংশনে, ওইখানে হেমিডেসমোজোমাল যে অ্যান্টিজেন আছে সেটার এগেইনস্টে। 26-year-old man who is HIV positive is noted to have developed seborrheic dermatitis. Which of the following two complications are most associated with this condition? এখানে যেটা বলা হচ্ছে 26 বছরের HIV পজিটিভ পেশেন্ট যে সেবোরিক ডার্মাটাইটিস ডেভেলপ করছে, which of the following are two complications? দুইটা কমপ্লিকেশন কি? অ্যালোপেশিয়া, otitis externa, blepharitis, otitis externa, photosensitivity, blepharitis, otitis externa. I have to see this. সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস এইচআইভি পেশেন্টের ব্লেফারাইটিস হতে পারে, ওটাইটিস এক্সটার্না হতে পারে। I have to see these questions to give you the specific answer. So next question is 45-year-old man developed toxic epidermal necrolysis 10 following a change in his epileptic medications, and he is systemically unwell, and is admitted to ITU for supportive care, intensive care unit. I think what is the most appropriate treatment? Actually, toxic epidermal necrolysis means it's erythema multiforme major, and it's as you know it's a dermatological emergency. So ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সির পেশেন্ট, বিশেষ করে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস যদি হয়, এবং ডেফিনেটলি আমরা জানি অ্যান্টিএপিলেপটিক ড্রাগ একটা অন্যতম প্রধান কারণ স্টিভেনসন সিনড্রোম অথবা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, যেগুলিকে আমরা ইরেথিমা মাল্টিফর্মি মেজর বলি। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ হলো গিয়ে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, আইভিআইজি। সো আইভিআইজি ইজ ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। এইসব পেশেন্টদেরকে আমরা আইভিআইজি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। Which of the following conditions is least associated with the pruritus? Pemphigus vulgaris, iron deficiency anemia, polycythemia, chronic renal failure, scabies. আমরা নিচে থেকে শুরু করি। স্কেবিসে ডেফিনেটলি ইচিং আছে, সিকেডিতে ডেফিনেটলি ইচিং আছে, পলিসাইথেমিয়া ভেরাতে ইচিং আছে, আয়রন ডেফিসিয়েন্সি ইচিং আছে। প্যাম্পিগাস ভালগারিসে সাধারণত ইচিং নাই। সো definitely it's pemphigus vulgaris, the least associated with pruritus. A 54-year-old lady attends with a rash, and she describes a facial rash present for several weeks associated with flushing. Examination করে দেখা গেল যে erythematous papulopustular rash with telangiectasia across both cheeks and nose. Given the likely diagnosis, which associated with complications may also have. So এখানে আমরা যদি ফাইন্ডিংস গুলি একটু চিন্তা করি, সেভারাল উইকসের ফ্লাশিং হচ্ছে, তার ইরিথেমাটাস পেপিলোপাস্টুলার র্যাশ। আইডিয়ালি আমি জানি না, given the likely diagnosis, which associated complications may also be, এটা এখানে ডেসক্রিপশনে যেটা বোঝা যাচ্ছে, ইটস মে বি এ কেস অফ রোজাশিয়া। সো এখানে given the likely diagnosis, which associated complication may she also have complications, rosacea complications. I'm not sure whether this parotitis or vulvovaginitis or pancreatitis may be associated. So I think the question have to be reviewed for proper answer. A 48-year-old patient with diarrhea and confusion, and he is known alcoholic. এটা নিয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। এখানে বেসিক্যালি হচ্ছে ডার্মাটাইটিস আছে, ডায়রিয়া আছে, ডিমেনশিয়া আছে। সো ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ডায়রিয়া আমরা জানি এটা সাধারণত
পেলেগ্রাতে আমরা পেয়ে থাকি ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস। নিয়াসিন ডেফিসিয়েন্সিতে হয়। 54-year-old lady attends with rash and she describes a facial rash for several weekends. এটা বোধহয় আমরা একটু আলাপ করলাম, এটা আবার আসছে। আচ্ছা, 49-year-old man is review for, আচ্ছা এখানে complaining কি losing hair. Generalized scalp hair loss. Generalized scalp hair loss does not follow the typical male pattern distribution. Which one of the following medications is least likely to be responsible? অর্থাৎ তার হেয়ার লস হচ্ছে, হেয়ার লসের প্রবলেম নিয়ে আসছে, বাট দিস ইজ নট এ টিপিক্যাল মেল প্যাটার্ন ডিস্ট্রিবিউশন। তার মানে এটা ড্রাগ ইনডিউস। আমরা যদি বুঝতে পারি তাহলে কোন ড্রাগের জন্য তার অ্যাকচুয়ালি হেয়ার লস হচ্ছে, দিস ইজ দ্য কোশ্চেন্স। এন্ড দিস ইজ কার্বামাজেপিন। আমরা জানি, সরি, কার্বিমাজল। কার্বিমাজল ইজ এ ড্রাগ ইউজ ইন হাইপারথাইরয়েডিজম। সো কার্বিমাজল causes hair loss. Next question is a 54-year-old এবং এই যে কার্বিমাজল ইনডিউস যে হেয়ার লস, দিস ইজ অ্যাকচুয়ালি টেলোজেনি ফ্লাভিয়াম, আমরা জানি। And 54-year-old man presents with a brown velvety rash on the back of his neck around his axilla. And clinical diagnosis of acanthosis nigra is made. Which of the following condition is most associated with this kind of rash? আবারও র্যাশ, এটা অ্যাকচুয়ালি হবে হলো হাইপার পিগমেন্ট। এটাকে আমরা বলতে পারি হাইপার পিগমেন্টেড প্লেক, যেহেতু এটা ফিল করা যায়, অথবা হাইপার পিগমেন্টেড প্যাচ আমরা বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি ভেলভেটি অ্যাপিয়ারিং হাইপার পিগমেন্টেড প্লেক প্যাচ। সো এই অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্সের অনেকগুলি কারণ আছে। মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস কাইন্ড অফ র্যাশ, অর্থাৎ এই অ্যাকান্থোসিস নাইগ্রিকের সাথে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড কোনটা? hypothyroid, psoriasis, tuberculosis, ulcerative pancreatitis. So hypothyroidism is the most likely, most associated conditions with acanthosis nigricans. অর্থাৎ হাইপোথাইরয়েডের পেশেন্ট আমাদের কাছে acanthosis nigricans নিয়ে প্রেজেন্ট করতে পারে। অন্য যে কন্ডিশন আছে সেগুলির সাথে ইউজুয়ালি acanthosis nigricans অ্যাসোসিয়েটেড না। So a patient is suspected to have dermatitis herpetiformis under skin biopsy. Which of the following antibody is most likely? This is IgA. IgA, and এটা গ্রানুলার প্যাটার্নে পাওয়া যায়। আমরা ডিএফ যদি করি আমরা IgA টা গ্রানুলার প্যাটার্ন পাবো, which is very much characteristics of dermatitis herpetiformis. 19-year-old man is started on isotretinoin severe nodular cystic acne. Which of the following side effect is most likely to occur? 19 বছরের একটা পুরুষ আইসোট্রেটিন শুরু করেছে নোডুলার একনিতে, মোস্ট লাইকলি সাইড ইফেক্ট কি হতে পারে? ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে, লো মোড হতে পারে। A 23-year-old student is investigated following an anaphylactic reaction suspected to be secondary to wasp sting. Which of the following is the most appropriate first-line test to investigate the cause of the reaction? So insect bite, এটা actually insect bite কে আমরা সাধারণত ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বলে থাকি। সো এখানে আমরা রেডিও অ্যালার্জোসরবেন্ট টেস্ট আমরা করতে পারি, প্রিক টেস্ট করতে পারি। প্যাচ টেস্টে সাধারণত অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস করে, প্রিক টেস্ট আমরা সাধারণত ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস করতে পারি। 72-year-old woman is diagnosed with a number of erythematous rough lesions of the back of her hand, and diagnosis of actinic keratosis is made. And what is the most appropriate treatment? Actinic keratosis. Actinic keratosis এটাকে আমরা যদি ট্রিটমেন্ট করতে চাই সেক্ষেত্রে 5-FeO is very good treatment option, আমরা এটা ইউজ করতে পারি। 58-year-old woman presents with a persistent erythematous rash on her cheeks and red nose, and she describes occasional episode of facial flushing. On examination, erythematous skin is noted on the nose and cheeks,
associated with occasional telangiectasia, what is the most appropriate management? এখানেও আসলে ঠিক ডায়াগনোসিস এটা অ্যাকচুয়ালি রোজাশিয়া এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা টপিক্যাল মেট্রোনিডাজল দিতে পারি। অ্যাকচুয়ালি এই ধরনের কন্ডিশনগুলিতে একটা ড্রাগ দিয়ে ইউজুয়ালি ট্রিটমেন্ট করা হয় না। আমরা টপিক্যাল মেট্রোনিডাজল ইউজ করতে পারি। আমরা ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ড্রাগ ফর দ্য ম্যানেজমেন্ট অফ রোজাশিয়া। Next question and last questions of today's lecture and discussions. A 45 years old woman presents for B review. She has noticed a number of patches, pale skin on her hands over the past few weeks. The patient has tried using an emollient and topical hydrocortisone with no result. Examination করে দেখা গেল যে number of depigmented patch on the dorsum of both hands, and her past medical history includes thyrotoxicosis, of which she takes carbimazole and thyroxine. What is the most likely diagnosis of her symptom? So this is a case of vitiligo. এবং আমরা জানি ভিটিলিগোর পেশেন্টদের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে থাইরয়েড ডিসঅর্ডার। আমরা জানি অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড থাকে। থাইরোটক্সিক অটোইমিউন থাইরয়েড যেটা এটা একটা অটোইমিউন ডিজিজ, ভিটিলিগো ইজ অলসো অ্যান অটোইমিউন ডিজিজ। সো এক্সামিনেশন করে যখন ডিপিগমেন্টেড প্যাচ পাওয়া গেল, এখানে আমরা সাধারণত উডস্লাইড করি, অ্যাকচুয়ালি কনফার্ম করি। সো এখানে সাদা ডিপিগমেন্টেশন যেহেতু বলা হয়েছে, সুতরাং কার্বিমাজল ইনডিউস হাইপোপিগমেন্টেশন এটা আসতেছে না। এখানে আসতেছে হলো লিউকোপেনিয়া ইনডিউস ফাঙ্গাল ইনফেকশন, নো ইডিওপ্যাথিক গাটেড ম্যালাসিস এই জায়গা হয় না, এডিসনস ডিজিজে সাধারণত ডিপিগমেন্টেশন না। সো ইটস এ কেস অফ ভিটিলিগো। সো এই কন্ডিশনগুলিতে সাধারণত আমরা একটা টেস্ট করে কনফার্ম হই। অনেক সময় ডিপিগমেন্টেড প্যাচ আরো কিছু কন্ডিশনে পাওয়া যায়, যেমন লাইকেন স্ক্লেরোসাস। অনেক সময় ডিপিগমেন্টেড প্যাচ পাই যেটা আর্লি স্টেজে ভিটিলিগোর মতোই মনে হয়, বাট দিস ইজ নট এ কেস অফ ভিটিলিগো। সো সেই ক্ষেত্রে উডস্লাইড এক্সামিনেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং উডস্লাইড এক্সামিনেশন করলে আমরা ভিটিলিগোকে কিন্তু খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এই প্রশ্নটা দিয়ে আমরা আজকে শেষ করছি ভিটিলিগো। আশা করছি আমরা নেক্সট ক্লাসে ভিটিলিগোর পরের প্রশ্ন থেকে আমরা শুরু করব। সো আজকের আলোচনায় আমাদের কিছু কোশ্চেন আমাদের আনসার রয়ে গেছে। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে এই কোশ্চেনের আনসারগুলি একটু কভার করার জন্য, এবং সামনে আশা করছি আরো কিছু ইন্টারেস্টিং প্রশ্ন থাকবে। তো আমার ধারণা এইখানে এমআরসিবি পার্ট 1 এর জন্য অনেক কোশ্চেন এখানে আছে। আমাদের দেশে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন বোধহয় খুব একটা বোধহয় প্রয়োজন নাই। পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ডেফিনেটলি দরকার আছে। এমআরসিপির জন্য সম্ভবত এখানে অনেক প্রশ্ন আসছে, যদিও এই প্রশ্নগুলিতে কিছু কোয়ারিজ আছে। সো তারপরে আশা করছি আমাদের আলোচনায় কিছুটা হলেও আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা শুনছেন, কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং হচ্ছেন, আশা করি ভবিষ্যতে হবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।